আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। সবাই মিলে দেশকে স্বৈরাচার মুক্ত করা হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সময় দেশ গঠনের। বিকেলে লালমনিরহাটে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, দেশে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে হবে। এই জন্য প্রতিভাবানদেরকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে বের করে আনার তাগিদ দেন তিনি। রংপুরের মইনুল ইসলামকে সাথে নিয়ে ইউনুস আলীর ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। অগ্রহায়ণের পড়ন্ত বিকেলে লালমনিরহাটের শহীদ আবুল কাশেম কলেজ মাঠে গ্রামীণ ফুটবলের আসরে হাজারো মানুষ। শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ফাইনালে লন্ডন থেকে যুক্ত হয়ে তারেক রহমান বললেন, স্বৈরাচার পতনের পর এবার সব ক্ষেত্রে শুরু হোক দেশ গড়ার কাজ। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। পঞ্চগড় ও রংপুর মহানগর বিএনপি ফুটবল একাদশের মধ্যকার ফাইনাল দেখতে আসেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। দেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করার তাগিদ তারেক রহমানের। আগামী দিনগুলোতে যখন আপনারা আরো অনুষ্ঠানের আয়োজন করবেন, আপনারা দয়া করে চেষ্টা করবেন যে দেশীয় খেলোয়াড়দেরকে এই খেলাগুলোতে অংশগ্রহণ করানোর জন্য। আর দেশীয় যারা আছে তাদের ভেতর থেকে ভালো খেলোয়াড় যাতে বের করে আনা সম্ভব হয়, এই দিকে দয়া করে দৃষ্টি রাখবেন। এবারের টুর্নামেন্টে রংপুর মহানগর বিএনপিকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় পঞ্চগড় একাদশ। দেশের গ্রামীণ জনপদের এই ধরনের আসরগুলো থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় বের করে আনার তাগিদ দিয়ে তারেক রহমান বললেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে সব ক্ষেত্রেই সবাইকে নজর দিতে হবে, থাকতে হবে ঐক্যবদ্ধ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, লালমনিরহাট, রংপুর। ইসকনের কর্মকাণ্ড উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় পরাজিত ফ্যাসিবাদ। এই পরিস্থিতিতে ঐক্য ও শান্ত থেকে সবকিছু মোকাবেলার আহ্বান জানান তিনি। বলেন, এমন কোনো কাজ করা ঠিক হবে না যাতে ফ্যাসিবাদীরা আবারও ফিরে আসে। জাতীয় প্রেস ক্লাবে মতবিনিময় সভায় এসব বলেন মির্জা ফখরুল। ইমরুল আহসানের রিপোর্ট। রাষ্ট্র পুনর্গঠনের লেখক শিল্পীদের ভূমিকার শীর্ষক এই মতবিনিময়ের আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। স্বৈরাচারের বিদায়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, হঠকারী কিছু করে এই সুযোগ নষ্ট করা যাবে না। বলেন, দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্ত চলছে। এটা অত্যন্ত আপনার পরিকল্পিতভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করছে যে পতিত ফ্যাসিবাদ, তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই। কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন, তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরও একটা বিভাজন সৃষ্টি না করি। এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন, সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত বলে মনে করেন মির্জা ফখরুল। সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন করার জন্য একটা নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই। অনেকেই বলছেন যে নির্বাচনই তো আপনার গণতন্ত্র নয়, অবশ্যই নয়, কিন্তু তার জন্য তো আপনাকে একটা প্রক্রিয়া লাগবে। সেই প্রক্রিয়ার মধ্যে যদি আমরা না যাই তাহলে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো না। নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে এক থাকতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে, আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।
যথাযথ পদোন্নতি, পে কমিশন গঠন করে বেতন বৈষম্য দূর করা সহ 9 দফা দাবিতে সমাবেশ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। দাবি আদায়ে আগামী বুধবার মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন নেতারা। সকালে সচিবালয়ের 6 নম্বর ভবনের সামনে সমাবেশে সংগঠনের সভাপতি বাদিউল কবির এসব দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূর করা, 20টি গ্রেডের পরিবর্তে 10টি বেতন গ্রেড নির্ধারণ, 50% মহার্ঘ ভাতা বাস্তবায়ন, আগের মতো শতভাগ পেনশন গ্র্যাচুইটি প্রথা চালু এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু করা এবং চাকুরির বয়স সীমা 3 বছর বাড়িয়ে 62 বছর নির্ধারণ। এ সময় অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের অপসারণের দাবি করেন তারা। ইসকন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বারৈ বলেছেন, চিন্ময়ের মতো ইসকন বহিষ্কৃত নেতাদের কার্যকলাপের জন্য ইসকন দায়ী নয়। ইসকনকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। সকালে রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দিরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন, ভারতীয় সংগঠন নয়। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনায় ইসকনকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে। ইসকনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করার দাবি জানান তিনি। সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ইসকন বাংলাদেশকে নানাভাবে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। আমরা সরকার, প্রশাসন, গণমাধ্যম ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই। ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করার জন্য জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ আবু সাঈদের পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা ডক্টর ইউনুসের সাথে দেখা করতে গেলে তিনি এমন আহ্বান জানান। প্রধান উপদেষ্টা এ সময় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন। আবু সাঈদের পিতা মকবুল হোসেন সনদপত্র গ্রহণ করেন। আবু সাঈদের ভাতিজা মোহাম্মদ লিটন মিয়া এ সময় উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা আবু সাঈদের পিতামাতার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং সরকারের পক্ষ থেকে তাদের পরিবারকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় শাহবাগ থানা নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, এর আগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের উল্টো পাশে হবার সিদ্ধান্ত হলেও তা হচ্ছে না। সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক স্থানগুলো যথাসম্ভব সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। বৈঠকে জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের ওপর আন্তর্জাতিক মানের তথ্যচিত্র নির্মাণেরও অনুমোদন দেয়া হয়। এছাড়া দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অনির্ধারিতভাবে আলোচনা হয়েছে বলে জানান তিনি। শাহবাগ থানাকে যে সাকুরার কাছে নিয়ে যাওয়ার যে প্রসঙ্গ উঠেছিল, ওই জায়গার সেগুলিও আলোচনা হয়েছে। সেগুলো আলোচনা অনেক থ্রেড বেয়ার ডিসকাশন হয়েছে। তো ওইটা খুব একটা উপযোগী হবে বলে মনে হয়নি এবং ওই জায়গার মালিক যারা, তারা এটা দিতে অসম্মত হয়েছে। মাননীয় উপদেষ্টা কয়েকজন মিলে তারা সরেজমিন দেখবেন, দেখে তারা সবচেয়ে সুইটেবল কোনটা হয়। আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের নান্দনিক, ঐতিহাসিক এবং প্রাকৃতিক একটা পটভূমি আছে, সেগুলি যেন রক্ষা করা যায় সেটা লক্ষ্য করে তারা সিদ্ধান্ত নেবেন। ডিং নিক্ষেপ করে বিচারপতিকে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
আর এই ঘটনায় জড়িত আইনজীবীদের বার কাউন্সিল সদস্য সনদ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ বাতিল করা হবে বলে জানিয়েছেন সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আজ সুপ্রিম কোর্টের জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। একই সঙ্গে দেশের জেলা আদালতগুলোতেও যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে বিষয় সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। ভবিষ্যতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে। বুধবার হাইকোর্টে এক বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং অ্যাটর্নি জেনারেল সহ আরও কয়েকজন আইনজীবীর সাথে আলোচনা করেন। দুর্নীতি করে লুটে নেওয়া সম্পদ জনগণের কাছে ফিরিয়ে না দেয়া গেলে তাকে বিপ্লবের প্রতিফলন ঘটে না বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর কার্যালয়ে আলোচনায় এসব কথা বলেন তিনি। অর্থনৈতিক খাতের সংস্কারে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান জানান, রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন তারা। সোমবার সংবাদ সম্মেলনে অর্থনৈতিক খাতের সার্বিক চিত্র তুলে ধরবে সরকার। ডক্টর দেবপ্রিয় আরও বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করছে উচ্চ মূল্যস্ফীতি, যা নিয়ন্ত্রণে ভুল পন্থা অবলম্বন করেছিল বিগত সরকার। রিজার্ভ কমে গেলে মূল্যস্ফীতি বাড়লে তা নিয়ন্ত্রণ কঠিন। বিগত সরকার বাংলাদেশকে সেই সংকটে ফেলে গেছে। একটি সংস্কার কতখানি হবে, কত ধৈর্য নিয়ে মানুষ সেটাকে দেখবে, তার পরিধি কি হবে, তার গতি কি হবে, তার সব কিছু নির্ভর করবে, তার মূল নিয়ামক হবে অর্থনৈতিক স্থিতিশীলতা থাকে কি থাকে না তার উপর। যেই উদ্দীপনা, উৎসাহ বা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এই সম্ভাবনাগুলোকে যদি কাজে লাগাতে হয় তাহলে আমাদেরও যোগ্যতার সাথে দেশ পরিচালনা করতে হবে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে দুর্বল 6টি ব্যাংকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিকেলে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। গভর্নর বলেন, আগামী রোববার থেকে এসব ব্যাংকে টাকা পেতে শুরু করবেন গ্রাহকরা, তবে প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের অনুরোধ করেন তিনি। আর ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না, বরং আগে থেকেই খারাপ ছিল বলেও মন্তব্য করেন। গভর্নর বলেন, এখন একদিকে দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে তারল্য দেওয়া হবে, অন্যদিকে পুরনো টাকা আস্তে আস্তে বাজার থেকে সরিয়ে নেওয়া হবে, এতে মূল্যস্ফীতি কমে আসবে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।